আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। ভিউয়ার্স, আজকেও খুবই গুরুত্বপূর্ণ, দুর্দান্ত চমৎকার একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আড্ডা হবে। তাই সবার কাছে অনুরোধ থাকলো, সবাই খুব মনোযোগ সহকারে না টেনে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। টেনে টেনে দেখলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় মিস হয়ে যাবে, তখন আবার অনেক কিছুই আপনাদের অজানা থেকে যাবে। এছাড়াও সবার কাছে অনুরোধ থাকলো, সবাই আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। লাইক নিয়ে কেউ কৃপণতা করবেন না। ভিউয়ার্স, আজকে সাইড বেঞ্চে পড়ে থেকে অতিরিক্ত ঘেউ ঘেউ করা কিছু আসামিদেরকে বা রাতের রাজারানীদেরকে বা ফকিন্নির বাচ্চাদেরকে বেশি ধুলাই করব। আজকে আমার প্রধান আসামিদের মধ্য থেকে তেমন একটা আসামিকে ধুলাই করে সময় নষ্ট করব না। তবে প্রধান আসামিদের মধ্যে একটা আসামিকে ধুলাই করার ইচ্ছা আছে, আর সেটা করব। সেটা হচ্ছে তাকে দিয়ে শুরুটা করব। সেটা হচ্ছে ওই বিরাট বড় জলহস্তি বা হাতির বাচ্চা পরকের রানী সাগিনো, পাট ক্ষেতের রানী সাগিনো বা মা নামের কলঙ্কিনী সাগিনোকে দিয়ে তোলা এটা শুরু করবো। এই জন্য ওই ভণ্ড বাচাল মুখুরদারি শয়তান দ্বিতীয়টেন দাঁতের বাগান ফাতরা নাজরিন, তুই আমার ধুলাই থেকে ছাড় পেয়ে গেলি। নাহলে ইচ্ছা ছিল সোজা কথা তোকে দিয়ে ধুলাইটা শুরু করতে। তো আজকে আমি যেই অন্যায় অপরাধ বা ফটকামি ফাটকামি চিটারি বাটপারি প্রতারণা গলাবাজি চাপাবাজির জন্য তোদেরকে ধুলাই করব, আমার আসামিদেরকে আমি ধুলাই করব। এই ভিডিওটা আমি আজকে আপলোড করতে পারবো কিনা আমি জানি না, কারণ আমি যখন এখন ভিডিওটা তৈরি করতেছি মোটামুটি অনেকটা রাত হয়ে গেছে। তো আমি যদি ভিডিওটা দেখি যে রাত্র 1টা থেকে 1:30টার মধ্যে আপলোড করে দিতে পারবো, তাহলে আজ রাতেই আপলোড হবে। আজ হচ্ছে 19শে ডিসেম্বর, বৃহস্পতিবার। তো যদি সেটা সম্ভব না হয় তাহলে ইনশাল্লাহ আগামীকাল শুক্রবার 20শে ডিসেম্বর সন্ধ্যার পর পর কোনো একটা সময় একটু আর্লি ভিডিওটা আপলোড করে দেওয়ার চেষ্টা করব। তো আপনারা যখনই দেখতেছেন অবশ্যই আপনাদের দায়িত্বটা আপনারা পালন করবেন, দায়িত্ব কর্তব্য, ঠিক আছে? সেটা হচ্ছে যে লাইক কমেন্ট শেয়ার এটা অবশ্যই দিতে ভুলবেন না। এই পরকের রানী সাগিনুর 18ই ডিসেম্বর যে ভিডিওটা আপলোড করছে, সেই ভিডিওর থাম্বনেল ছিল এরকম: আমি আমার ভাইয়ের শ্বশুর বাড়িতে কিভাবে ঝগড়া বাজালাম। আর আরেক লাইন, আমি কখনো এটা চাইনি আমার তার ভাবির সাথে ঝগড়া হোক। টাইটেল, ভুল ছিল একটাই, ভিডিও করাটা অবলিক তাদের সম্পর্ক যদি নষ্ট হয় এখানে আমার হাত কথা, প্লিজ আমাকে গালি দিবেন না। কি কইছস বা কি লিখছস, কি বুঝাইবে চাইছস টাইটেল ও থাম্বনেলের মধ্যে? ফৈনি মূর্খের বাচ্চা পাট ক্ষেতের রানী সাগিনো, একটু কয়ে থুয়ে যাচ্ছেন, একটু বুঝিয়ে দিয়ে যা। এমন একটা ভাব লইছ তুই কিচ্ছু বুঝিস না, তুই ভাজা মাছটাও উল্টাই দিতে জানিস না, চিটার ঘরে চিটার ভণ্ড, সবগুলোই তো ভণ্ড। ভাবলইস না বুঝছস? তুই যে কি চিনু, তুই তোরা 3টা বোন, তোর মা এগুলা পানির নিচে আগুন জ্বালাই দিও নিজেরে এমন নির্দোষ সাজাবি যে তোরা কিচ্ছু করিস নাই। পানির নিচে আগুন লাগিয়ে দেওয়ার ফলে সুনামি তৈরি হয়ে যাবে। এরপরেও তোরা নিজেদেরকে নির্দোষ হিসেবে দাবি করবি। তুই হচ্ছিস ওই পরিমাণ একটা বেজাবিরাল সেজে থাকা শয়তান কুডনি পরকের রানী সাগিনুর। তোর জন্য আজকে কতগুলো পরিবার, এত মানুষের ঘৃণার পাত্রী বা পাত্র বা জুতা বেটা ঝাড়া বেটা ঠ্যাঙ্গা আইকলা বাস খেয়ে যাচ্ছে। এর জন্য মূল অপরাধী কিন্তু তুই, ঠিক আছে? কারো চাইতে কেউ ছোট না। দাঁতের বাগান যেটুকু করে গেছিল সেইটুকু কেউ জানতো না। দাঁতের বাগান এসে তোদের মতন ইউটিউবে তার পুরনো ইতিহাস নিয়ে ঘাটাঘাটি করে আমাকে ইউটিউবে আমন্ত্রণ জানায় নাই। দাঁতের বাগান অপরাধ করছে যে তাকে ওয়ার্নিং দেওয়ার পরেও, হুঁশিয়ারি দেওয়ার পরেও, অনেক বলার পরেও, অনুরোধ করে অনুনয় বিনয় করে বহুত বলার পরেও তোদের চ্যানেলগুলো বন্ধ করে দেয় না এবং তোদেরকে চ্যানেল খুলে দিছে। এটা হচ্ছে দাঁতের বাগানের অপরাধ। এরপরে আবার সে তার ওই কার্টুন পায়জামা বলক মাখা ওই ফকিন্নির বাচ্চা দায়ুস জামাইকে নিয়ে এসে উপহাস করতে আসে আমাকে নিয়ে। এটা তার দ্বিতীয় অপরাধ। এরকম আরো কিছু অপরাধ করছে, কিন্তু প্রথম অপরাধগুলো তোরা
মানে আমি ইউটিউবে আত্মপ্রকাশ করার জন্য যে অপরাধগুলো সেগুলো তুই করছিস, এবং তোর বোন ওই পাটক্ষেতের রানী, ইবলিশের রানী, বাংলাদেশি ডাইনি মাগিনোর করছে। মাগিনোর বোন কেন স্বামী হারা ভিডিওতে যেই মিথ্যাচারিতা বা মানে মিথ্যা বানোয়ার অপপ্রচার গুলো করে গেছে, এখানে মাগিনোর যতটা অপরাধী তার চেয়ে তো বেশি অপরাধী সাগিনোর তুই। তোর অনুমতি ছাড়া, তোর মানে ইচ্ছা ছাড়া তোর বোনের এত সাহস হওয়ার কথা না, বা সাহস থাকলেও তুই যদি সেখানে নিষেধ করতি যে আপা আমি আমার আগের শ্বশুর বাড়িতে আগের স্বামীর সংসারে এত এত অন্যায় অপরাধ করে আসছি, আপনি আর দয়া করে সেখানে মানে আর কোন আওলা লাগাইতে যায় না, যা করছেন আপনার দেখানো পথে চলতে গিয়ে তো আমার আজকে এই পরিণতি, মানে তোর জীবনে ওই রোহিঙ্গার বাচ্চা লম্পট পরকীয়ার রাজার আবির্ভাব ঘটছে, ওই রোহিঙ্গার বাচ্চা লম্পট পরকীয়ার রাজার সাথে তোর পরকীয়া হয়েছিল, এটা সেটা ওই ডাইনি মাগিনুরের বাসায় না গেলে তো আর পরকীয়ার রাজার সাথে তোর পরিচয় হইতো না, এটা সেটা। তুই কোথায় ওই ডাইনি মাগিনুরকে নিষেধ করবি, ইয়ে করবি, সেটা না করে তুই ডাইনি মাগিনুরের পাশে বসে থেকে মানে মাগিনুর একটা একটা মিথ্যাচারিতা করে যাচ্ছে, আর তুই সেখানে সাক্ষী দিয়ে যাচ্ছিলি। সব মিথ্যাচারিতা বা অপপ্রচার বদনামগুলো মাগিনুর নিজের মুখে করছে, কিন্তু সাক্ষী হিসেবে পাশে বসেছিলি তুই। তো এখানে তুই বড় অপরাধী বা তুই সমান অপরাধী। তো তুই আবার বলতে আসছিস যে তোর কোনো দোষ নাই, মানে এমন একটা ভাব ধরছিস তুই কিচ্ছু জানিস না, তুই মানে ওই যে সবকিছু তোর জন্য হচ্ছে, যে তোর ভাবির বাড়িতে ভাইয়ের শ্বশুর বাড়িতে যে ঝগড়াটি কাজ্জা ঝগড়াটা লাগছে, ওই চেপা হুটকি আর চেপা হুটকির ছোট ভাইয়ের বউয়ের মধ্যে, বা চেপা সুটকির যে মায়ের সাথে চেপা সুটকির মানে ভাই বউয়ের যে একটা মনোমালিন্য হচ্ছে, মানে অশান্তি সৃষ্টি হয়েছে, এটা নাকি তুই বুঝতে পারিস না যে তোর জন্য একটা কিছু হবে। ফকিন্নির বাচ্চা, চিটারের বাচ্চা, শয়তানের বাচ্চা, ইবলিশের নানি, মা নামের কলঙ্কিনী, তুই তো নারী নামের কলঙ্কিনী, সবকিছু কলঙ্কিনী, স্ত্রী নামের কলঙ্কিনী, সন্তান নামের কলঙ্কিনী, মানে সব দিক থেকে তুই একটা কলঙ্ক। তোরা বোনগুলো মানে একটা অপয়া, মানে কি বলবো, মানে তোদের দিয়ে বিশ্লেষণ দিয়ে ব্যাখ্যা দিয়ে আমি শেষ করতে পারবো না। তো তুই যে ভাবটা ধরছিস যে তোর কোনো দোষই নেই, অথচ ওই যে বললাম যে সব দোষী তোর। তুই মানে একে তো তোর জন্য সবাইকে এই যে জুতা পিটা ঝাড়ু পিটা খাইতে হচ্ছে, এরপরেও মানে শুধু আমি তোদেরকে ইয়ে করতাম, এটা আচ্ছা আমার প্রসঙ্গটা বাদ দিই ইয়ে করে, এই যে এখন এই চেপা শুটকির সাথে এবং চেপা শুটকির ভাই বউয়ের নামটা কি জানো, আয়েশা, এই সেই ওই যে মামুনের বউ, তো ওই আয়েশা মামুন ওই চ্যানেল, এটা সেটা, তো তাদের মধ্যে যেই বাক বিতনটা চলতেছে, একজন আরেকজনকে রোস্ট করতেছে, বদনাম করতেছে, ইয়ে করতেছে, এটা কেন তৈরি করলি? আর এটা নিয়ে কিছু সচেতন ভিউয়ার্সরা বা অসচেতন হোক সচেতন হোক, আমি সবাইকে অসচেতনই বলবো, তোদের ভিডিও যারা দেখে, যে আমি এত নিষেধাজ্ঞা করার পরে, এত অনুরোধ করার পরেও যারা এখনো পর্যন্ত তোদের মতন জঘন্য চরিত্রের রাতের রানীদের বা রাজাদের ভিডিওগুলো দেখতেছে, তারা সবাই অসচেতন। কি কারণে তোদের মতন ফকির মিসকিনদের ছোট লোক রাতের রাজা রানীদের ভিডিও দেখতে হবে, আমি এটাই বুঝে পাই না। তো এই জন্যই সবাই অসচেতন, সবাই অবিবেচক। তো বিবেচক আর অসচেতন সচেতন যারা তোকে কমেন্ট করতেছে, তারা সবাই ভুল করতেছে, তোর কোনো দোষ নাই। তুই যদি বুঝতে পারতি, জানতে পারতি যে তোর জন্য এরকম কিছু হবে, তাহলে তুই ইয়ে করতি না। তো তুই মাত্র টের পাচ্ছিস গতকালকে, মানে এই ভিডিওতে যখন বলছিস তার আগের দিন তুই বুঝতে পারছিস বা রিয়েলাইজ করছিস, সেটাও তোর ভাই মানে তোর বড় ভাইয়ের কথায়, ওই নয়া বাদাইমার কথায়, ঠিক আছে, যে তোর ভাই তোকে অপবাদ দিচ্ছে, ভিউয়ার্সরা যেমন তেমন অপবাদ দিচ্ছে কমেন্টের মাধ্যমে, এর আগে তোর ভাই তোকে অপবাদ দিছে, এই হাতির বাচ্চা, হাতি সাগিনোরের বাচ্চা ডাইনি, তুই আমার শ্বশুর বাড়িতে কি অশান্তি লাগাই দিয়েছস, কি গিরিঙ্গি মানে লাগাই দিছস, যে আমার শ্বশুর বাড়িতে আমার বউয়ের সাথে, আমার শালার বউয়ের সাথে, আমার শাশুড়ির সাথে কোন দল বা মানে ঝগড়াঝাটি একটা অশান্তি চলতেছে, তুই মানুষ হইতি না, এই সেই। তো এটা তোর ভাই তোকে বলছে যে তুই যেইখান দিয়ে যাইবি ওইখান দিয়ে খালি গিরিঙ্গিবাজি করবি, শুধু তুই একা না, ডাইনি মাগিনো ওই মেকাবুতুরি তারাও যেখান দিয়ে যাবে সেখান দিয়েই গিরিঙ্গিবাজি করবি। তো এটা
বাইরের মানুষের বলতে হবে কেন? এটা তো তোর ভাই নিজেই সাক্ষী দিছে। আর তুই সবচেয়ে বড় প্রমাণ, তুই নিজেই তোর কাজে প্রমাণ দিস। সেটা কিভাবে? এই যে বেশ কিছুদিন আগে, বেশ কিছুদিনও হবে না, মানে কতদিন হবে, মেকআপ বুতুরি এবং হাগু খাইসর বিয়ের পরের ওই আলাপ মনে হয়, ঠিক আছে? বিয়ের পরে তো অবশ্যই, মানে যে এই বিয়ের অনুষ্ঠান, যে হাঙ্গামূলক যে অনুষ্ঠানটা হইলো, এটার আগে বা পরে যেটাই হোক, ওই যে জমি কেনার মানে করবে, বায়না দিবে বা জমি রেজিস্ট্রি করবে, তখন যখন তোর বাসায় এই হাগু খাইসা এবং মেকআপ বুতুরি গেল, সেখান থেকে ফিরে আসার সময় হাগু খাইসা এবং মেকআপ বুতুরির মধ্যে কি ধরনের ঝগড়াঝাটি হচ্ছে, একটা আরেকটাকে কিভাবে জুতা পিটাপিটি করতেছে, ঝাড়ু পিটাপিটি করতেছে, এই তুই তুকারি করে, এই চিল্লাবি না, একদম জিব্বা ছিড়ালামো, ঠ্যাং ঠুং বেঙ্গালামো, যে হাগু খাইছো, মেকআপ বুতুরির মেয়ের পায়ের মধ্যে মোচড় দিয়ে জুতা পরাই দিল, ধমক দিচ্ছে, এটা সেটা। তো ওই ঝগড়াঝাটি, কাজ্জা ঝগড়ার দৃশ্য মেকআপ বুতুরি বা হাগু খাইছো কেউ কিন্তু তাদের ভিডিওতে দেখায় নাই, শেয়ার করতে আসে নাই, বা তারা তাদের মধ্যে যে কাজ্জা ঝগড়া, মান অভিমান, ঝগড়াঝাটি হয়, এগুলো সব হাইড করে রাখে, গোপন করে রাখে, ভিউয়ার্সদের সামনে সেগুলো প্রকাশ করে না। তারা ক্যামেরার সামনে অভিনয় করে তাদের সম্পর্কটা সুন্দর, ভালো, এটা বোঝাইতে আসে। কিন্তু তুই মূর্খের বাচ্চা, পরকের রানী সাকিনো, তোর ভিডিও, তোর ভিউজ বাণিজ্য করার জন্য, একটু বেশি টাকা, বেশি ভিউজ, একটু বেশি ডলারের জন্য তুই তোর বোন ওই মেকআপ বুতুরির এবং তোর বোন জামাই বা স্বাস্থ্য ভাই ওই হাগু খাইছো, মানে এইসব ঝগড়াঝাটির ভিডিও দিয়ে তুই ভিউজ বাণিজ্য করে গেছিস। তো তুই বলিস তোর কোনো দোষ নেই, তারপরে রোস্টাররা যখন এই বিষয়গুলো নিয়ে মেকআপ বুতুরিকে এবং হাগু ভাইসোকে চিটার বাটপার প্রতারক, যে ক্যামেরার সামনে একরকম, ক্যামেরার আড়ালে কত অভিনয়, মানে ক্যামেরার আড়ালে, মানে কি যেন বলবো, ক্যামেরার সামনে ভালো সেজে থাকে, ক্যামেরার আড়ালে কত মানে একটার একটাকে মানে দা এবং লায়ের সম্পর্ক এরকম তেলে বেগুনে জ্বলে ওঠে, ঝগড়াঝাটি করে এইগুলো। তো তোর জন্য মেকআপ বুতুরিকে আলাদা আরেকটা ভিডিও বানিয়ে তাদের এইসব কাজ্জা ঝগড়া, মান অভিমানের কথা বলে মানে ভিউয়ার্সদের কাছে মানে তার ব্যাখ্যা করতে হয়েছে। তো তুই সেখানে নিজেকে বুঝাইতে আসিস তুই কিচ্ছু জানিস না, এই ফকিন্নির বাচ্চা, মূর্খের বাচ্চা। তুই যদি মানে এগুলো ভিডিওতে আপলোড না করতি, তাহলে ভিউয়ার্সরা এগুলো জানতে পারতো, এগুলো দেখতে পারতো। শুধু তুই একা না, তোরা সবাই মিলে একই রকম কাজগুলো করিস। আর ঠিক ওই কাজটাই এই যে চাশমিশ চাপা শুটকির মানে মায়ের বাচ্চা, চাপা শুটকির বাচ্চা হওয়ার সময় তুই যখন হাসপাতালে গিয়েছিলি, তুই যে কথাগুলো বলছিস, তো মানে তখন তুই বলতেছিলি, মানে ওইখানে আলোচনা, যে আমি কি আলোচনার ভিডিওটা আপলোড করে দিছি, যে এটার জন্য যে এত ঝগড়াঝাটি হবে, মানে ঝামেলা হবে, আমি গিরিঙ্গিবাজ হিসেবে প্রমাণিত হবে, এটা বুঝতে পারি নাই। এই মূর্খের বাচ্চা, ফকিন্নির বাচ্চা, পাট ক্ষেতের রানী সাগিনো, মানে মানুষ কথা বললে সব জায়গাতে ক্যামেরা চালু রাখতে হবে? হ্যাঁ, তোর ভাবিকে দেখতে গেছিস, সেটা তুই আলাদা ভাবে যে ভিউয়ার্স ইয়েতে আসলাম, সব কথা তোর মায়ের সাথে, ওই চাশমিশ চাপা শুটকির মায়ের সাথে, চাচিদের সাথে কি কথা হচ্ছে না হচ্ছে, এইগুলো তোর ভিডিও করে আপলোড করতে হবে। যে সেইখানে ওই আয়েশার নামে, এই চাশমিশ চাপা শুটকির ভাই বউয়ের নামে তার শাশুড়ি কি বদনাম করতেছে, না মনের কষ্ট, খুব বা আবেগ প্রকাশ করতেছে, যেটাই করুক না কেন, এগুলো তো তুই অশান্তি লাগাইছিস। যে তার সিজার আরো কিছুদিন পরে করলেও হয়তো ইচ্ছা করে, আমার মাইয়ার আগে সিজার কইরা সে একটা মানে ইয়া হচ্ছে, মানে যেটাই করুক, যে একটু মানে ক্রিমিনালি কইরা, বেশি চালাকি কইরা, যে আমার মেয়ের ইয়ের সময় যাতে তার কোনো সেবা যত্ন না করুন লাগে, 1 মাস আগে ওই সিজার ফেলেছে, এটা সেটা যাই হোক, যে কথাবার্তাগুলো বলছে, তো তুই মানে সেইগুলো তোর ভিডিওতে আপলোড করে দিছিস। তো ওই সময় তোর ক্যামেরা চালু থাকলেও তোর স্বভাব যে কেউ পাক মারলেও সেটা ভিডিও করে আপলোড করতে হবে, মানে বাথরুম টয়লেটে গেলেও তোদের সেখানে ক্যামেরা চালু থাকে, বাসর ঘরেও তোদের ক্যামেরা চালু থাকে। তো ক্যামেরা চালু থাকা কিন্তু ভিডিওটা আপলোড করার সময়, ভিডিওটা এডিট করা, এটার মধ্যে অনেক পার্থক্য আছে। তো ক্যামেরাতে না চাইতেও অপ্রীতিকর কোনো কথা চলে আসতে পারে বা কোনো দৃশ্য ধারণ হয়ে যেতে পারে। তো ভিডিও আপলোড করার আগে ভিডিও এডিট করে ওই দৃশ্য বা ওই কথাগুলো কেটে দিয়ে ভিডিও আপলোড করতে হয়, এইটুকু শিখিস নাই? এই 5-6 বছর ধরে ইউটিউবিং করে এইখান থেকে জীবিকা নির্বাহ করতেছিস, এইটুকু কমন সেন্স তোর মধ্যে নাই? ফকিন্নির বাচ্চা,
ওই আয়েশার বা চেপা শুটকির ছোট ভাইয়ের বউয়ের বাচ্চা আরো 1 মাস পরে হইতো, সে 1 মাস আগেই সিজার করে ফেলছে, এই সে আরো 1 দিন বা 1 মাস একটা বাচ্চা পেটের মধ্যে থাকলে বাচ্চা আর একটু পুষ্টি পাইতো, হৃষ্টপুষ্ট হইতো, এই সে নানান কথা, যে এটা তুই উপকারের জন্য ভালোর জন্যই বলছিস, এইটা সেটা যাই করিস না কেন, এই কথাগুলো ক্যামেরা চালু করে বলার কোনো দরকার ছিল? বা করে আর মানে ক্যামেরা চালু করে বলছিসই, এগুলো আপলোড করে অশান্তি লাগানোর কোনো দরকার ছিল? ফকিন্নির বাচ্চা, সব জায়গায় ক্রিমিনালি করতে চাস, কুটনামি করতে চাস, আর গিরিঙ্গি লাগিয়ে আসিস, আবার শেষে জুতা পিটা ঝাড়ু পিটা খেয়ে তখন বলিস যে আমার কোনো দোষ নাই, আমি বুঝবার পারি না, কে নিজেরে হাবা গোবা বুদ্ধি প্রতিবন্ধী সাজানোর চেষ্টা করিস। তোর ভাই একদম উচিত কথাটাই তো বলছে, আবার সেটাও নির্লজ্জের মতো, বেহায়ার মতো, মানে নিজে স্বীকার করতেছিস যে আমার বড় ভাই কইতেছে তুই আমার শ্বশুর বাড়ি গিরিঙ্গি লাগাইতে চাস, তো এমন ঝামেলা কেলিকা করস, এই অশান্তি গুলা তোরা কবে ছাড়বে, এই করবে সেই করবে। এখনো যদি তোর লজ্জা শরম হয়ে থাকে, পরকে রানী সাগিনো, তোর মানে এই নষ্টামি নোংরামি ফটকামি ফাতলামি বন্ধ কর, তোর সন্তানের দিকে মনোযোগ দে, যেটা নতুন হয়েছে পরকের রাজার সংসারে সেটার দিকে মনোযোগ দে, এবং আমার বড় মেয়ে সারিকার দিকে আরেকটু টেক কেয়ার কর। সারিকাকে তুই তো মানুষ করতে পারবি না, তাকে তুই আমার কাছে ফিরিয়ে দে, ফকিন্নির বাচ্চা, মা নামে কলঙ্কিনী সাগিনো। তোকে আরো অনেকক্ষণ ধুলাই করতে পারতাম, কিন্তু কথা বলতে বলতে ভিডিও অনেক লম্বা হয়ে গেছে, আমার আরো আসামিদেরকে ধুলাই করতে হবে। আরো আসামির মধ্যে চাশমিশ চেপা শুটকি আজকে আমার প্রধান আসামি, কিন্তু তোকে নিয়ে অনেকক্ষণ কথা বলে ফেলছি। সেফাউট কি তার একটু বত্তা বানাই, এই ফকিন্নির বাচ্চা সেফাউট কি, তোর কি দিয়ে বত্তা বানাবো? আতে কসলায়া মানে ইয়ে করে, না হাম্বল দিস্তার মধ্যে শেষা দিয়া, না পাড়া পুতার মধ্যে গইসা বাইকটা কেমনে ভর্তা বানালে ভিউয়ার্স কোন ভাবে চাপা শুটকির ভর্তা খাইতে আপনাদের বেশি পছন্দ করবেন, ঠিক আছে? এই ফকিন্নির বাচ্চা এই চাপা শুটকি গতকালকে কি ধরনের একটা ভিডিও আপলোড করছে, সে যে কোন চ্যানেলে কখন কি ভিডিও আপলোড করে না করে সে নিজেই জানে না, যে কোনটার মধ্যে আমি আগের দিনের ভিডিওতে একটা কথা বলছিলাম, পরের দিন ওইটাই ওই চ্যানেলে এই টপিক নিয়ে কথা বলতে হবে। দুইটা চ্যানেল তো তার খালি ভিডিও আপলোড করতে বলে হয়েছে, কোনো সিরিয়াল মেনটেন নাই, মানে একটা হজবরল বা আওলা জলা লাগিয়ে ইয়ে করে, সে ঘেউ ঘেউ করতে পারলেই, ভিউজ নিতে পারলেই সে মানে তার কাজ শেষ। তো শারমিন মানে চাপা শুটকি, একটা হচ্ছে নূর, আর একটা হচ্ছে ব্লগস, এরকম তো। তো ব্লগস যেটা, সেটাতে সে কমেন্ট বক্স অফ করে কি ধরনের থাম্বনেল দিছে দেখেন। থাম্বনেল লেখছে, আমি এত বাবার বাড়িতে থাকি, এত তাড়াতাড়ি বেবি কনসেপ্ট করলাম, কাকে হিংসা করে, আমার জন্য বাবা মা কাকে ভালো চোখে দেখে না। আর টাইটেল, আমি এত বাবার বাড়ি থাকি, বেবি কনসেপ্ট জেরা বেদে করি, এর রহস্য কি? জুরা বেদেও মানে লিখে তুই নাকি ডিগ্রি করতেছিস, ফকিন্নির বাচ্চা, আজকে তোদেরকে পড়াশোনা করানোর মতন সময় নেই। তো এই ভিডিওতে তুই কিছু ঘেউ ঘেউ করতেছিলি, এর মধ্যে প্রথম ঘেউ ঘেউ ছিল যে তুই তোর বাপের বাড়িতে থাকিস বলে তোর ভাই বা ভাইয়ের বউয়ের কোনো সমস্যা হইতে পারে, বিশেষ করে তোর ভাই বউয়ের কোনো সমস্যা হওয়া মানে হইতে পারে, মানে এটা তুই মেনে নিতে রাজি না, এটা তুই মানিসই না, এটা কোনো ভিউয়ার্সরা বলুক বা তোর ভাই বউ বলুক, এইটা মানতে তুই রাজি না, মানে এর কোনো যুক্তিই না, এটা একদম ভিত্তিহীন যুক্তিহীন একটা কথা। এই ফকিন্নির বাচ্চা, কি কারণে যুক্তিহীন একটা কথা হবে? তুই তোর বাপের বাড়িতে স্বামীর সংসার ছেড়ে বিয়ের পর মানে তোর বাপের বাড়িতে গিয়ে নাক গালাবি, সেখানে তো অশান্তি হবে। তুই একটা বুঝা, তুই কি বলবো, একবার একটা সংসার ভেঙে আরেকটা ব্যস্তা মানে ইয়ের ঘরে, বাদাইমার ঘরে মানে আসছিস, ওইটাকে এখন কামাই রোজগার করে ইউটিউব থেকে তুই খাওয়াচ্ছিস, ইয়ে করতেছিস। তো সবকিছু পরে সোজা কথা, ওই সংসারে পরে থাকবি, ওই সংসারে পরে না থেকে মানে কালিনুর বেগমের আর বাঙালি ব্যাপারীর সংসারে তুই এখন পুতের বউ, তো ওই সংসারে তুই খিস খায় পরে থাকবি, সেইখানে না থেকে তুই মাসের অধিকাংশ সময়টাই কি কারণে তোর বাপের বাড়িতে পড়ে থাকিস, তোর মায়ের কাছে পড়ে থাকিস, এটার জবাবটা দে তো। তো তুই যদি সেখানে পড়ে থাকিস, এখন মানে তোর কোনো সেবা যত্ন তোর ছোট ভাইয়ের বউ যদি নাও করে, তোর মা
বাপ বা ভাই তারাও যদি করে, তুই তো ননির পুতুল, তুই কিচ্ছু করতে পারিস না, এই সেই শ্বশুর বাড়িতে গিয়ে এই নিজের কাজ নিজে ঠিক মতো করিস না, এই সেই মানে এই জন্য বাপের বাড়িতে এসে পড়ে থাকিস যাতে বেশি কাজ করতে না হয়। বাপের বাড়িতে থাকলে তো মাকে খাটিয়ে, ভাই বউকে খাটিয়ে, ভাইকে দিয়ে রান্না বান্না করিয়ে, বাপকে দিয়ে কাজ করিয়ে তুই মানে পায়ের উপর পা তুলে ননির পুতুল সেজে, আদরের মাইয়া সেজে মানে দিন পার করে দিতে পারিস বা জীবন কাটিয়ে দিতে পারতেছিস। তো এই জন্য শ্বশুর বাড়িতে তুই থাকতে চাস না, থাকতে পারিস না। মাসের মধ্যে 20-25 দিনই পরে থাকিস বাপের বাড়িতে, মাঝে মধ্যে সপ্তাহ বা 10 দিন পরে পরে 1-2 বা সর্বোচ্চ 3 দিনের জন্য শ্বশুর বাড়িতে গিয়ে ওই নয়া বাদের মানে চাহিদা পূরণ করে আবার বাপের বাড়িতে চলে আসিস। তো তোর মানে এই যে আসা যাওয়ার মধ্যে তুই বাপের বাড়িতে পড়ে থাকিস, তো তুই এইখানে থাকলে তোর বাড়িতে যে আরেকটা বউ আছে মানে তোর ভাইয়ের বউ, তো সেও এখন প্রেগনেন্ট হয়েছে বা ডেলিভারি হয়ে গেছে, সোজা কথা কি হয়েছে আমি আসতেছি একটা একটা করে আসি। তো আচ্ছা প্রেগনেন্ট অবস্থার কথাটাতেই ইয়ে করি, তো সেও মানে যে প্রেগনেন্ট হয়েছে এটা তুই নাকি জানলে মানে আগে তুই নিজে এই যে তোর এখন যেই মেয়েটা হইলো তুই ইয়ে হইলি বাচ্চা কনসেপ্ট করছিস, এটা করতি না তাহলে তোর এটা তুই না জানলে তোর অনিচ্ছা সত্ত্বে বা তোর অজান্তে কিভাবে হয়ে গেছে রে ফকিরের বাচ্চা বলতেছিস এটা কিভাবে হয়েছে কি হয়েছে না হয়েছে আমি এখন আর কিচ্ছু বলতে পারবো না, আমি এটা বলতে চাচ্ছি না, কেন রে এই অপবাদ এইটা কোত্থেকে এই কলঙ্ক মানে বাজিয়ে নিয়ে আসছিস? গত 6 মাস আগেই না তোর জামাইয়ের সাথে তোর সারাসারি হয়ে যায়, ভিউয়ার্সদের কমেন্টের রিপ্লাই দিস আমার এইরকম বাদাইমা জামাই আমার লাগতো না, তখন কেউ যদি এরকম আকাইমা বাদাইমা জামাই লাগে আমার জামাই লয়ে যায় গিয়া এই বাড়িতে আমি আর জীবনও যেতাম না, তুই তোর ফার্নিচার নিয়ে আসার জন্য মানে তোর শ্বশুর বাড়িতে গেছিলি, তোর শাশুড়ি এবং জামাই বলে দিছে তোর বাপ চাচাদেরকে নিয়ে গিয়ে যেন ফার্নিচার গুলো নিয়ে আসিস। এটা তো এই তো 5-6 মাস আগের কথা। তুই 5-6 মাসের মধ্যে তুই কখন কিভাবে গাভিন হলি? তুই গাভিন অবস্থায় তুই তোর জামাইকে কিভাবে কোন দৃষ্টিতে মানে ছেড়ে চলে আসতে চাস, এই সেই ওইগুলোর কথা তুই জবাব দিবি না কেন? তুই কিভাবে মানে গাভিন হয়েছিস এই সেই, তো তুই না জানলে মানে জানলে গাভিন হইতি না। তো তোর আগে যেহেতু তোর ভাইয়ের বউয়ের ডেলিভারি হয়েছে তার মানে তোর আগে সে কনসিভ করছে, তো তুই তাকে দেখি তো অবশ্যই হিংসা করেই করছিস। নাহলে যে তোর বাপের বাড়িতে তুই যদি এই যে এখন গাভিন না হইতি, তোর যদি এখন ডেলিভারি না হইতো, তাহলে তোর মানে পিছনে এখন তোর মা বাপ যেই শ্রম দিচ্ছে, তোর ভাই যেই শ্রম দিচ্ছে, ওইটুকু তোর ছোট ভাইয়ের বউ পাইতো, ওই সেবা যত্নটা এখন তোর ছোট ভাই বউয়ের পাওয়ার মানে রাইট ছিল, অধিকার ছিল, কিন্তু তোর জন্য সে ওই আদর যত্নটা পাচ্ছে না। তুই তোর বাপের বাড়িতে মেহমান, কিন্তু তোর ছোট ভাইয়ের বউ তোর বাপের বাড়িটা তার কাছে স্থায়ী ঠিকানা, ওইটা তার আসল ঠিকানা। সারা জীবন মরণের আগ পর্যন্ত স্বামী স্ত্রীর মধ্যে যদি সারাসারি না হয় তাহলে ওইটাই তার আসল ঠিকানা, স্থায়ী ঠিকানা। তো তুই তার সংসারে গিয়ে ভাগ বসাইছিস বলে এখন সে তার আসল টেক কেয়ারটা পাচ্ছে না। সে তার সন্তানের জন্য একটু মিলাদ করাবে, ইয়ে করাবে, তার মানে সন্তানের দাদা দাদিকে কাছে পাচ্ছে না, ইয়েকে মানে বাপের বাড়ির দিকের কোন আত্মীয় স্বজনকে সে পাচ্ছে না। সে সেই কষ্টটা, মনের দুঃখটা হালকা পাতলা একটু ভিডিওর মধ্যে শেয়ার করছে। এইটা নিয়ে তোর আবার এত গানা বাজনা কিসে? তোর আবার তোর ভাই বউকে মানে এত জবাব দিতে হবে কেন? আর তুই গতকালকে কথায় কথায় বলতেছিলি ইয়ে হয়েছে তোর ভাই বউয়ের এবং ভাইয়ের মেয়ের চেহারাটাও যেন তোকে আর জীবনে কোনোদিন দেখতে না হয়, তাদের ছায়াও যেন তোর আর কোনোদিন পাড়াইতে না হয়, বা তোর ছায়াও যেন মানে তাদের পাড়াইতে না হয়, আর জীবনে কোনোদিন যেন তাদের চেহারা আমার দেখতে না হয়। তাহলে মানে এটা কি তুই কি তোর ভাইয়ের সাথে তোর ভাই বউয়ের মানে সারাসারি করানোর মানে পায়তারা করতেছিস, মানে কুটনামি করতেছিস? যদি সেটা করিস সেটা তো আলাদা, তাহলে প্রকাশই হয়ে গেল। আর যদি সেটা না করিস তাহলে তো তোর বাপের বাড়িতে তোর আর আসা দেওয়া হবে না। তুই এত ঘন ঘন তোর বাপের বাড়িতে পড়ে থাকিস কেন? এখন মানে অনেক সময় নিয়ে তোকে ধুলাই করার ইচ্ছা ছিল বা দরকার ছিল, কিন্তু সেটা ওই যে সাকিরকে নিয়ে বেশি কথা বলে ফেলায় সেটা সম্ভব হচ্ছে না। যে তুই কি কারণে কোন যুক্তিতে মনে করিস না যে তোর কারণে তোর ছোট ভাইয়ের বউয়ের অসুবিধা হচ্ছে, সমস্যা হচ্ছে, তোর
ঘন ঘন তোর বাপের বাড়িতে আসা যাওয়াতে তার অনেক মানে প্রাপ্য মানে অধিকার থেকে সে বঞ্চিত হচ্ছে। কথা হচ্ছে যেটা, যে যেই সংসারে মানে ননদ ননাসের বিয়ে হয়ে যাওয়ার পরে তাদের ঘন ঘন মানে বাপের বাড়িতে আসা যাওয়া থাকবে, সেই সংসারে কখনোই কোনো ভাই বোরা সুখে শান্তিতে সংসার করতে পারবে না। এক তোর কপালেও ওই রকম ননদ ননাস জড়ছে, ডাইনি মাগিনোর, পরকেরানি সাগিনোর, মেকা বুতুরি, তারা যেরকমটা করে, এটা তুই জেনে বুঝে ওই পরিবারে তুই গেছিস একটা ইউটিউব চ্যানেলের লোভে, তুই সব কিছু জেনে শুনে ওই ডাইনি মাগিনোরের বাপের বাড়ির পরিবার সম্পর্কে জেনে বুঝেই একটা মানে বাদাইমার সংসারে তুই গেছিস। কিন্তু মানে তোর ভাইয়ের বউ, সে তো মানে মাগিনোরদের পরিবারের যেরকম এইগুলো বুঝে, এইগুলো ওইরকম পরকীয়া পরিবার বা ওইরকম নষ্টা নোংরা পরিবার, অসামাজিক পরিবার, এইটা জেনে বুঝে তো সে তোর ভাইয়ের বউ হয়ে আসে নাই। তোরা ইউটিউবিং করার আগে থাকতেই তোর ভাইয়ের সাথে তোর ভাই বউয়ের সম্পর্ক ছিল, যেটা তোর কথাতেই বোঝা যায়, বা তুই দিছিস যেটা প্রেমের বিয়ে এই সেই। তো তুই এখন তোর ভাইয়ের সংসারে ভাঙন লাগানোর চেষ্টা করতেছিস কেন? ফকিন্নির বাচ্চা, তুই কতটা জঘন্য চরিত্রের মানে নারী হইলে মানে তুই আবার বলিস আমি আমার ভাই বউকে কি জানো, ভাই বউ এবং ভাইয়ের মেয়েকে নাকি আমি আমার মা মেরে ফেলতে চাচ্ছি, এইরকম অপবাদ শুনছি এই সেই। তো তোদেরকে এই অপবাদ কে দিছে? ভিউয়ার্সদেরকে নিষেধ করিস আপনারা এইরকম উল্টাপাল্টা কমেন্ট করবেন না এই সেই, আপনাদের মানে মাথায় সমস্যা, আপনাদের কমেন্টের জন্য আমাদের সংসারে এমন অশান্তি এই সেই। এই ফহিনীর ঘরের ফহিনী, মূর্খের বাচ্চা, ফকিরের বাচ্চা, ছোট লোকের বাচ্চা, ভিউয়ার্সদের জন্য তোদের সংসারে অশান্তি হবে কেন? তোরা তোদের সংসারের খুঁটিনাটি বিষয় এইরকম মানে মধ্যে তোরা সোশ্যাল মিডিয়াতে এসে এইভাবে শেয়ার করিস কেন? তুই তো এই ক্রিমিনালি গুলো করিস, যে কোনো দরকার ছিল তোর ভাই বউয়ের কথা কোনো উত্তর দিতে? পরকের রানী সাগিনোর একটা কুটনামি করছে, তোর ভাই বউ সেটা শুনে তার মনে কিছু কথা, কষ্টের কথা শেয়ার করছে, তো তোকে আবার সেখানে ইউটিউবে ভিডিওতে এসে জবাব দিতে হবে কেন? তোর যদি কোনো কষ্ট লেগে থাকে, তোর যদি কোনো আপত্তি থাকে, তোর ভাইয়ের সাথে তোর বাপের বাড়িতেই তো থাকিস, তোর মা বাপের সাথে আলোচনা করবি ঘরোয়া ভাবে, যে ভাইকে বলে দিবি ছোট ভাই যে তোর বউ যেটা করছে এটা ভুল করছে, ভিডিওটা ডিলিট করে দিতে বল, বা গিয়ে ফোন করেও ধমকাইতে পারতি যে এটা ঠিক করো নাই এই সেই। ভিডিওতে এসে ভিউয়ার্সদের সামনে এগুলো বলতে আসছিস কেন? ছোট লোকের বাচ্চা, মূর্খের বাচ্চা। আবার এসে বলিস যে ভিউয়ার্সদের জন্য, ভিউয়ার্সদের কমেন্টের জন্য তোদের জীবনে প্রভাব পড়ে, তোরা ডিপ্রেশনে চলে যাস, মানে ডিপ্রেশন থেকে কখন কি করে ফেলতে ইচ্ছা করবে এই সেই। ভিউয়ার্সদের বিবেচনা, ভিউয়ার্সরা তো যেই সব কমেন্ট করে অনেক বিবেচনা করেই করে। মূর্খের বাচ্চা, পাট ক্ষেতের ছাত্রীরা, ফকিন্নির বাচ্চারা, যে তোরা তোদের সব কিছু, কখন স্বামীর সাথে অশান্তি, কখন ননদের সাথে অশান্তি, কখন শ্বশুর বাড়িতে মানে শাশুড়ির সাথে অশান্তি বা ঝামেলা চলতেছে, তোরাই এগুলো বলবি একটু সামান্য করে, সম্পূর্ণটা পরে করবি না। ভিউয়ার্সরা একটা কথা বললে, কমেন্ট করলে, তখন ভিউয়ার্সদের উপরে সব দোষ চাপিয়ে দিবি, জুতা দেওয়াইলে একদম চাপার সব দাঁত ফালায় দেন ফকিন্নির বাচ্চা। চাপাসব কি আজকে সময়ের অভাবে তোকে আমি এর থেকে বেশি ধুলাই করতে পারতেছি না, তাহলে আবার আমার ভিউয়ার্সরা অধৈর্য হয়ে যাবেন, আমার ভিডিও টেনে টেনে শুনতে আসবেন, তখন আমার কোনো কথা কোনো কাজে আসবে না, এক কান দিয়ে ঢুকবে ভিউয়ার্সদের, আর কান দিয়ে বের হয়ে যাবে। যে তুই যে কতটা জঘন্য নারী বা মেয়ে, সেটা এইখানে আমি আরেকটা ভিডিওতে করবো, প্রয়োজনে এই ভিডিওর একটা পার্ট 2 নিয়ে আসবো। আজকের ভিডিওতে পরকের রানী সাগিনুরকে হয়তো বা কথাগুলো বলা মানে ভুল হয়ে গেছে, বাবার কথা না বললে যে এই প্রসঙ্গটা তুলতেও পারতাম না। তো এটার একটা পার্ট 2 নিয়ে আমি তোকে আবার ধুলাই করতে আসবো, সেটার জন্য তুইও তোর পিঠের মধ্যে সালা বেঁধে রেডি হয়ে থাকিস, ফকিন্নির বাচ্চা স্যাফা উটকি। তো চোখের সামনে থেকে বিদায় হয়। তো ভিউয়ার্স, কথা বলতে বলতে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে গেছে, তো আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার দুটো সোনামণির জন্য মন থেকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।